ফাদ ভাই, আজকে তো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, তাহলে কি দেখবেন না খেলা আজকে? হ্যাঁ, আজকে অবশ্যই দেখবো। আমি বিশ্বকাপের ইম্পর্টেন্ট ম্যাচ একটাও মিস দিই নাই। আর আজকে তো ফাইনাল, আর্জেন্টিনা খেলবে, দেখবো অবশ্যই। তাহলে তো নিশ্চয়ই গতকালকের ম্যাচটাও দেখেছেন, দারুণ এক ম্যাচ। আচ্ছা হ্যাঁ, গতকালকে তৃতীয় স্থান নির্ধারণী যেটা, জি। না আসলে আমার কাছে দারুণ লাগে নাই, সাজানো ম্যাচ লাগছে। কেন এমনটা কেন মনে হলো? দেখেন, তৃতীয় স্থান নির্ধারণীতে তারা নেমেছে, তাদের কাছে হয়তো গুরুত্ব ছিল না ম্যাচটার, কিন্তু পুরো টুর্নামেন্টে ভালো খেলা দুইটা দল, ফ্রান্স এবং ইংল্যান্ড। বিশেষ করে ইংল্যান্ডের ডিফেন্স খুবই শক্ত ছিল পুরো টুর্নামেন্টেই। সেখানে তারা গতকাল একটা দল এক হালি গোল খাইলো, আর একটা দল হাফ ডজন গোল খেলো। এটা কি মানে স্বাভাবিক কিছু? আপনার কি মনে হয়? না, আমার কাছে তো অস্বাভাবিকই মনে হচ্ছে। 10টা গোল, তাও আবার নকআউট পর্বের এসে, তৃতীয় স্থান নির্ধারণী একটা বিগ ম্যাচে এসে যদি 10টা গোল, এটা আসলে একটু দৃষ্টিকটু লাগে। তারপরও আপনার কি মনে হচ্ছে বিষয়টা কি? আচ্ছা, আমার যেটা মনে হয়েছে যে আপনি যেটা বলছেন, নকআউট পর্বের ম্যাচে এত বেশি গোল হওয়াটা আসলে খুব অস্বাভাবিক। এবং আমি যতদূর জানি, বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কখনো এত গোল হয়নি। এটা প্রথম 10টা গোল। ইভেন নকআউট পর্বের ইতিহাস, বিশ্বকাপের নকআউট পর্বেও এত গোল খুব রেয়ার। সম্ভবত এটা সেকেন্ড বা থার্ডে আছে গোল সংখ্যার দিক থেকে। তো সেখানে আবার যারা ছিল তারা দুইজনের কেউই দুর্বল দল না। ইংল্যান্ড হচ্ছে গতকালকার ম্যাচের আগে নকআউট পর্বে শুধু আর্জেন্টিনার কাছে 2টা গোল খেয়েছিল, আর গ্রুপ পর্বের ম্যাচে 2টা গোল খাইছিল। মানে কালকের ম্যাচের আগে ইংল্যান্ড টোটাল গোল কনসিড করছে 4টা, সেখানে কালকের এক ম্যাচেই তারা গোল কনসিড করছে 4টা, মোট হয়ে গেল 8টা। আর এদিকে ফ্রান্স এর আগে এতগুলো মানে গোল খায়নি, আলাদা আলাদা প্রত্যেক ম্যাচে হয়তো 1-2টা গোল খাইছে, কিন্তু এক ম্যাচে এতগুলো গোল এর আগে খায়নি। এই টুর্নামেন্টে তাদেরও পারফরমেন্স ভালো ছিল। যেখানে কালকে তারা খুব মনে হয়েছে ছাড় দিয়ে খেলতেছে। তো আমার সন্দেহটা কেন হয় সেটা যদি ক্লিয়ার করি, ম্যাচের 37 মিনিটে ইংল্যান্ডের সাকা হচ্ছে ইংল্যান্ডের হয়ে 3 নম্বর গোলটা দেন। তো সাকা যখন বল নিয়ে ওখানে প্রবেশ করছেন, তার আরেক টিমমেটের সাথে বল পাস করে উনি বল পাইছে, উনি তখন গোলটা দিছে। সাকার সামনে শুধু গোলকিপার ছিল, আর ফ্রান্সের একজন ডিফেন্ডার ছিল, সে গোলপোস্টের ঠিক সামনে দাঁড়ানো ছিল, তার পায়ে লেগে বলটা ঢুকে যায়। ওরা দুজন ছাড়া ফ্রান্সের এতজন প্লেয়ার কেউ বলটা থামানোর চেষ্টা করে নাই, ডিফেন্ডাররা কেউ ট্যাকলও করে নাই, আশেপাশে হাঁটতেছিল, মানে নড়তেছিল, কেউ সামনেও আগায় আসে নাই। নরমালি ডি বক্সের ভিতরে প্রতিপক্ষ দলের প্লেয়ার বল নিয়ে ঢুকে গেলে একটা ট্যাকল হবেই, ডিফেন্ডাররা ট্যাকল বলটা ক্লিয়ার করার চেষ্টা করবে, কিন্তু ওরকম কিছু হয়নি। ঠিক একইভাবে দ্বিতীয়ার্ধের শুরুতে যখন হচ্ছে যে ফ্রান্স গোল পায় প্রথম, ফ্রান্সের গোল করেন এমবাপ্পে যখন ফার্স্ট গোলটা করেন ফ্রান্সের হয়ে, সেখানে যেটা দেখলাম, বল নিয়ে সে এগিয়ে যাওয়ার সময় ইংল্যান্ডের কোনো ডিফেন্ডাররা তাকে মানে আটকাতে আসেনি। সে খুব ইজিলি, মানে কোনো ট্যাকল ছাড়া, তারা জাস্ট পাশে দৌড়াচ্ছিল, ইংল্যান্ড ডিফেন্ডার আশেপাশে ছিল, কিন্তু কোনো ট্যাকল করতে আসেনি, সে ইজিলি বলটা নিয়ে যায় গোলটা দিয়ে দিছে। তো তখনই আমার সন্দেহ ছিল এরা আসলে খুব ছাড় দিয়ে খেলতেছে নাকি এটা কোনো সাজানো ম্যাচ খেলতেছে। তো এই আর কি বিষয়টা। এইরকম একটা ম্যাচ, গতকালকে যে ম্যাচের 4 আর 6 যে 10টা গোল হয়েছে, এখানে এই দুইটা বাদে আর কি কোনো ব্যতিক্রমী কিছু দেখছেন? মজার বিষয় হলো, কালকে ফ্রান্স হারছে, ইংল্যান্ড জিতছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা কার হয়েছে জানেন? নিশ্চয়ই মেসির। হ্যাঁ, মেসি। তবে এখানে বিষয়টা এমন না যে গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে এগিয়ে গেছে দেখে মেসির একমাত্র ক্ষতি হয়েছে, নট দ্যাট। একটা মানুষের, মেসির মতন একজন প্লেয়ারের, সর্বকালের সেরাদের একজন, তার ক্যারিয়ার শুধুমাত্র একটা টুর্নামেন্টে গোল্ডেন বুট পাওয়ার উপর নির্ভর করছে না বড় কিছু। সো তার গোল্ডেন বুট না পেলে যে খুব ক্ষতি হয়ে যাবে তা না। তাছাড়া তো তার গোল্ডেন বল আছে, তার এর আগে একাধিক গোল্ডেন বল আছে, এবারও যদি সে ভালো পারফর্ম করতে পারে তার গোল্ডেন বল পাওয়া প্রায় নিশ্চিত বলা যায়। তো এরকম অবস্থায় মূলত অ্যাকচুয়ালি এই ধরনের খেলা প্লেয়ারদের উপর বা অন্য দলগুলোর উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করে। কেমন যে মেসির এর আগে গোল্ডেন বুট পাওয়া হয়নি বিশ্বকাপে, অন্য টুর্নামেন্টে আছে, কিন্তু বিশ্বকাপে সে গোল্ডেন বুট পায়নি, বিশ্বকাপে গোল্ডেন বল পাইছে। তো এবার তার একটা চান্স ছিল গোল্ডেন বুট পাওয়া। তো কালকে এরকম ছাড় দিয়ে ম্যাচ খেলার কারণে এমবাপ্পে 2টা গোল করে, এমবাপ্পে যখন গোল্ডেন বুটের লড়াইয়ে আগায় গেছে, তখন স্বাভাবিক সমর্থকদের প্রত্যাশা যেহেতু মেসির উপর আছে, ভক্তদের প্রত্যাশা আছে, পুরো ফুটবল ওয়ার্ল্ডের একটা তার উপর চোখ ছিল, যে কারণে সে একটা মেন্টাল প্রেশার নিয়ে ফাইনাল খেলতে নামবে, যে আমার তো গোল্ডেন বুট পাইতে হইলে এখন গোল বেশি করতে হবে বা অ্যাসিস্টও লাগবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের সমীকরণ নিয়ে খেলতে হবে, একটা অটোমেটিক প্রেশার। শুধু তাই না, যেহেতু ফ্রান্স আর ইংল্যান্ড ম্যাচে কালকে এরকম একটা খেলা হয়ে গেছে যে জিনিসটা হচ্ছে মানুষের কাছে খুব অস্বাভাবিক লাগবে অনেকের কাছেই। এখন আর্জেন্টিনা স্পেন যখন ফাইনাল খেলতে নামবে, তাদের উপরও এক ধরনের প্রেশার থাকবে। স্পেনের উপর প্রেশার থাকবে ইউরোপকে তুলে ধরা, আর্জেন্টিনার উপর প্রেশার থাকবে ভক্তদের প্লাস লাতিন আমেরিকাকে তুলে ধরা। এটা কিন্তু মহাদেশের দুই সেরার লড়াই। তো তাদের উপর স্বাভাবিকভাবে চাপ বেড়ে গেল। তো এই ধরনের বড় দলগুলোর এই ধরনের খেলার সময়, মানে যে কোনো টুর্নামেন্টের খেলাতে বড় দলগুলোর এই ধরনের অনাগ্রহ বা এই ধরনের ছেড়ে দিয়ে খেলা বা এই ধরনের সাজানো বিহেভিয়ার অন্যদের উপর চাপ সৃষ্টি করে। এই কারণেই আমার মনে হয় যে মেসি বা আর্জেন্টিনার একটা বড় ক্ষতি হয়েছে কালকের এই ম্যাচটার কারণে। তো মেন্টাল প্রেসারে ফেলে দিয়ে তাদেরকে খেলাটা খেলানো হচ্ছে। এই যে মেন্টাল প্রেসারের কথা বললেন, মেন্টাল প্রেসারের ফলে কি ম্যাচের কোনো ইমপ্যাক্ট পড়বে কিনা আপনার কি মনে হয়? কুল বডি স্প্রে,
long-lasting fragrance. Get আজকের ম্যাচে ইম্প্যাক্ট করবে কিনা এটা আসলে খেলা শুরু হলে বোঝা যাবে। স্পেন দুর্দান্ত দল, তারা এ পর্যন্ত পুরো টুর্নামেন্টে খালি সম্ভবত একটা গোল কনসিড করছে, তো সবচেয়ে ক্লিন শিট তাদের অন্য দলগুলোর চাইতে। তো তাদের মতন ভালো মানে ডিফেন্স যারা নিয়ে রেডি আছে, প্রতিপক্ষ দলের স্ট্রাইকারদের ব্লক করে ফেলতে পারে, এবং তাও ভালো ভালো দলের বিপক্ষে তারা খেলে আসছে। পর্তুগাল আছে, তারপরে ফ্রান্সের বিপক্ষে জিতছে ওরা। তো এরকম একটা দলের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলতে নামবে, সো একটা প্রেশার যেহেতু আছে, তার সাথে আরও যদি কিছু প্রেশার যোগ হয় আর্জেন্টিনা অধিনায়কের উপর কিংবা আর্জেন্টিনা টিমের উপর, ইম্প্যাক্ট কিছুটা হলেও পড়তে পারে। তবে যেহেতু আর্জেন্টিনার দুর্দান্ত একটা টিম, যারা কিনা চূড়ান্ত মুহূর্তেও কামব্যাক দেওয়ার ক্ষমতা রাখে, ম্যাচের শেষ মুহূর্তে মিশরের ম্যাচে দেখছি, ইংল্যান্ডের সাথে ম্যাচেও তারা 92 মিনিটে গোল দিয়ে কামব্যাক দিছে। তো তারা হয়তো পাল্টা একটা প্রেশার দিবে স্পেনের উপরে, জেতার জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়বে না। ম্যাচটা শুরু হলে বোঝা যাবে। কিন্তু আমার যেটা মনে হয় যে ফিফাকে নিয়ে বা বিশ্বকাপ নিয়ে কিন্তু অনেক, আপনিও জানেন, একদম টুর্নামেন্টের শুরু থেকে অনেক প্রশ্ন করা হচ্ছে যে এই বিশ্বকাপটা একটু তুলনামূলক আগের অনেক বিশ্বকাপের মতো একটু আলাদা, বা আলাদা, মানে কোন বিতর্ক, দলকে একটা ফেভার দেওয়া হচ্ছে কিনা, কাউকে ফেভার দেওয়া হচ্ছে কিনা, বা কোনো সাজানো কিছু হচ্ছে কিনা, এই বিশ্বকাপে বিতর্ক বেশি। সো বড় দলগুলো যখন খেলতে নামবে, সেটা তৃতীয় স্থান নির্ধারণী হোক বা প্রথম ফাইনাল ম্যাচ হোক বা অন্য কোনো গ্রুপ পর্বের ম্যাচ হোক, তারা যদি ছাড় না দিয়ে তারা যদি প্রপারলি খেলার চেষ্টা করে নিজের দিক থেকে, সেটা হচ্ছে টুর্নামেন্টটার সৌন্দর্য। তারা ছাড় দিলে বা তারা কোনো রকম ঢিলে ঢালা খেললে বা সাজানো খেলা খেললে, সেটা টুর্নামেন্টকে আরো বেশি প্রশ্নের সম্মুখীন করে। অলরেডি যেহেতু এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন আছে, কালকের ম্যাচটা আরো বড় একটা প্রশ্নের সুযোগ তৈরি করে দিল। সো কারো কোনো অবজেকশন থাকলে কোনো ম্যাচ নিয়ে যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দরকার নাই, যেটা ইংল্যান্ডের কোচ টুখেল বলছিল, সো এরকম কোনো প্রশ্ন থাকলে সেটা ফিফার সাথে ডিসকাস করা উচিত, যে তোমরা তোমাদের ফিক্সচারে পরিবর্তন করো, তোমরা তোমাদের ফর্মেটে পরিবর্তন করো। কিন্তু নিজের এরকম ছাড় দিয়ে খেলে পুরো টুর্নামেন্টটাকে প্রশ্নবিদ্ধ করা বা টুর্নামেন্টের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলা, এটা আসলে আমার খারাপ লাগে আর কি। তো আজকের ফাইনাল দেখলে হয়তো বাকিটা বোঝা যাবে যে এন্ডিংটা কেমন হয়। আপনিও দেখবেন আশা করি। অবশ্যই আমিও দেখবো। আর ফাইনাল দেখার জন্য আমাদেরকে একটা অবধি অপেক্ষা করতে হবে, তারপরে যখন খেলা মাঠে গড়াবে তখনই আমরা দেখতে পারবো যে আজকে কি হয়। সো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন। আবার তো এখন বিদায়।